সমুদ্র দেখার স্বাদটা নীলা সেই ছেলেবেলার। কিছুদিন সে স্কুলেও পড়েছিল। ভূগোলে পৃথিবীর স্থলভাগ আর জলভাগের সংক্ষিপ্ত বিবরণ আছে, কিন্তু তার অনেক আগে থেকেই নীলা জানত পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। 7 বছর বয়সে বাবার মুখে খবরটা শুনে কি আশ্চর্যই না হয়েছিল সে। এও কি সম্ভব? কই, সে তো রেলে চেপে কত দূর দেশে ঘুরে এসেছে। মামার বাড়ি যাওয়ার সময় তো সেই সকালবেলা রেলে উঠে রাত্রিবেলা পর্যন্ত ক্রমাগত হু হু করে ছুটে চলতে হয়। কিন্তু নদী নালা খাল বিলের জল ছাড়া আর তো তার কিছুই চোখে পড়েনি। চারিদিকে মাঠ, মাঝে মাঝে জঙ্গল এবং আকাশ পর্যন্ত শুধু মাটি আর গাছপালা। তারপর তো কত ভাবে, কত উপলক্ষে ছাপার অক্ষর, মুখের কথা আর স্বপ্নের বাহনে সমুদ্র তার কাছে এসেছিল। বলাইদের বাড়ির সবাই পুরী গিয়ে কেবল সমুদ্র দেখেনি, সমুদ্রে তারা স্নানও করে এসেছে। কলিকাতায় সাহেব কাকার ছেলে বিনুদা তো বিলেত গেল। সমুদ্রের বুকেই নাকি তার কেটে গেল অনেকগুলি দিন। সমুদ্রের জলে নাকি মেঘ হয়ে বৃষ্টি নামে। মাছ তরকারিতে যে নুন দেওয়া হয়, আর থালার পাশে একটুখানি নুন নিয়ে মা যে দুবেলা ভাত পেড়ে দেয়, সেই নুনও নাকি তৈরি হয় সমুদ্রের জল শুকিয়ে। সারাদিন গরমে ছটফট করার পর সন্ধেবেলা যে ফুরফুরে বাতাস গায়ে লাগানোর জন্য তারা ছাদে গিয়ে বসে, সেই বাতাসও নাকি আসে সোজা সমুদ্র থেকে। বাবা, ও বাবা, সমুদ্র বুঝি দক্ষিণ দিকে? চারিদিকেই সমুদ্র আছে রে। দক্ষিণ দিকে বঙ্গোপসাগর, আমাদের খুব কাছে। ঠিক, ম্যাপে তাই আঁকা আছে। কিন্তু চারিদিকে সমুদ্র কই? দক্ষিণ দিকে তো হিমালয় পর্বত, তারপর তিব্বত আর চীন। ম্যাপটা আবার ভালো করে দেখতে হবে। আমায় আমায় সমুদ্র দেখাবে বাবা? বাবা অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারেও দিলেন। সমুদ্র দেখার আর হাঙ্গামা কি? একবার তীর্থ করতে পুরীধামে গেলেই তো হলো। সুবিধা মতো একবার বোধহয় যেতেও হবে তাকে। নীলার মার অনেক দিনের স্বাদ, কিন্তু একজন কেরানি স্ত্রীর সহজ স্বাদও সহজে মেটে না। অনেক কষ্টে একরকম মরিয়া হয়ে একটা বিশেষ উপলক্ষে স্ত্রীর স্বাদটা যদিও মেটানো চলে, ছেলে মেয়ের স্বাদ অপূর্ণই থেকে যায়। রথের সময় যে ভিড়টা হয় পুরীতে, ছেলে মেয়েদের কি আর সঙ্গে নেওয়া চলে? তাছাড়া সকলকে সঙ্গে নিলে টাকায়ও কুলোয় না। ছোট ভাই বোনদের দেখাশোনাইব করবে কে? নীলাকে সঙ্গে না নেওয়ার আরও কারণ আছে। না গো, বিয়ের যোগ্যী মেয়ে নিয়ে ওই হট্টগোলের মধ্যে যাওয়ার মতো ভরসা আমি পাইনি। বিয়ের যোগ্যই তার মেয়ে, কিন্তু বিয়ের অযোগ্য অবুঝ মেয়ের মতো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলল সে। কয়েকদিন চোখের নোনতা জলের স্বাদ ছাড়া তার জিভ যেন অন্য কিছুর স্বাদই ভুলে গেল। মা বাবা তীর্থ সেরে ফিরে আসলে কোথায় হাসি মুখে তাদের অভ্যর্থনা করবে, তীর্থযাত্রার গল্প শোনার জন্য ব্যাকুল হয়ে উঠবে, তা না, শুধুমাত্র একটা প্রশ্ন করেই নীলা কেঁদে ভাসিয়ে দিল। সমুদ্রে চান করেছিলে বাবা? গাড়ি থেকে নেমে সবে ঘরে পা দিয়েছেন। নীলার বাবা বসে বললেন, করেছি রে, করেছি। একটু দাঁড়া দেখি, জিরিয়ে নি, বলবো খন তারপর সব। কি বলবেন? কি প্রয়োজনই বা আছে বলার? নীলা কি পুরীর সমুদ্র স্নানের বর্ণনা আগে শোনেনি? বলাইদের বাড়িতে 3 তলা ছাদে উঠে চারিদিকে যেমন আকাশ পর্যন্ত ছড়ানো স্থির রাশি রাশি বাড়ি দেখা যায়, তেমনই সীমাহীন জলরাশিতে বাড়ির সমানে উঁচু ঢেউ উঠছে আর নামছে।
আর তার তীরের কাছে বালির উপর আছড়ে পড়ছে সাদা ফেনা হয়ে। এই কল্পনায় কি কোথাও এতটুকু ফাঁকি আছে নীলার? কেবল চোখে দেখা হলো না, এই যা। বাপের আদুরে মেয়ে সে, অন্তত সকলে তাই বলে থাকে। তার সমুদ্র দেখা হলো না, কিন্তু বাপ তার সমুদ্র দেখে স্নান করে ফিরে আসলো। নীলা তাই কেঁদে ফেলল। বাবা তাড়াতাড়ি আবার প্রতিজ্ঞা করলেন, শোন না, শোন শোন, শোন লক্ষ্মীটি, পুজোর সময় যেমন করে পারি তোকে সমুদ্র দেখিয়ে আনবো, ধার করে হোক তাও করব। কাঁদিস নে মা, কাঁদিস নে, সারা রাত গাড়িতে ঘুমোতে পাইনি, দোহাই তোর, কাঁদিস নে। সমুদ্র দেখিয়ে আনবার বদলে পুজোর সময় নীলাকে কাঁদিয়ে তিনি স্বর্গে চলে গেলেন। বলাই বাহুল্য যে এবার সমুদ্র দেখা হলো না বলে নীলা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে চোখের নোনতা স্বাদে আর সবকিছুর স্বাদ ডুবিয়ে দিল না। কাঁদল সে, তবে বাপের শোকেই। কেবল সে একা নয়, বাড়ির সকলেই কাঁদল। কিছুদিনের জন্য মনে হলো একটা মানুষ, বিশেষ অবস্থার, বিশেষ বয়সের, বিশেষ একটা মানুষ, চিরদিনের জন্য নীলার মনের সমুদ্রের মতো দুর্বোধ্য আর রহস্যময় একটা সীমাহীন কিছুর ওপারে চলে গেলে সংসারের বাকি মানুষদের কান্না ছাড়া আর কিছুই করবার থাকে না। ছেলেবেলা থেকে তো নীলা আরো কতবার কেঁদেছে, বাড়ির শাসনে কেঁদেছে, অভিমানে কেঁদেছে, খেলার সাথীর সঙ্গে সংঘর্ষ হওয়ায় কেঁদেছে, পেটের ব্যথায় ফোড়ার যাতনায়ও সে কেঁদেছে, সমুদ্র দেখার স্বাদ না মেটাতেও কেঁদেছে। অকারণেও সে দু চারবার যে কাঁদেনি এমনটাও নয়। বড় কষ্ট হয় কাঁদতে, দেহের কষ্ট, মনের কষ্ট। শরীরটা যেন ভারী হয়ে যায়, জ্বর হওয়ার মতো পুরো অঙ্গে অস্বস্তিকর ভোঁতা টনটনে যাতনা বোধ হয়। চিন্তা জগৎটা যেন বর্ষাকালের আকাশের মতোই ঝাপসা হয়ে যায়। একটা চিরস্থায়ী ভেজা স্যাঁতস্যাঁতে ভাব থমথম করতে থাকে। শরীর ও মন দুরকম কষ্টেরই আবার স্বাদ আছে, বৈচিত্র্যহীন আলুনি ও কড়া নোনতা স্বাদ। স্বাদটা অনুভব করার সময় নীলার একরকম লাগে, আবার কল্পনা করার সময় লাগে অন্য রকম, রক্তের স্বাদের মতো। ছুরি দিয়ে পেন্সিল কাটতে, বাটি দিয়ে তরকারি কুটতে, কোনো কিছু দিয়ে টিনের মুখ খুলতে নিজের অথবা ভাইয়ের আঙুল কেটে গেলে তার প্রচলিত চিকিৎসা ব্যবস্থা অনুসারে নীলা কাটা স্থানে মুখ দিয়ে চুষতে আরম্ভ করে। রক্তের স্বাদ তার জানা। নীলার বাবার মৃত্যুর পর সকলে মামার বাড়ি গেলেন। বিয়ের যোগ্যী মেয়েকে সঙ্গে করে অতদূর মফস্বলে ছোট্ট শহরে যাওয়ার ইচ্ছা নীলার মার তেমন ছিল না। তিনি বললেন, আর কটা মাস থেকে মেয়েটার বিয়ে দিয়ে গেলে হতো না দাদা? একটা ছোটখাটো বাড়ি ঠিক করে নিয়ে না হয়। মেজ মামা বললেন, কি বলছিসটা কি? মাথা খারাপ নাকি তোর? অরক্ষণীয়া মেয়ে নাকি তোর? হ্যাঁ, বাপ মরেছে, একটা বছর তো কাটুক। ও বলে নীলার মা চুপ করে গেলেন। কেবল তাই নয়, শহরে তার দেখাশোনা করবে কে, খরচ চালাবে কে? মামারা তো আর রাজা নন। সুতরাং সকলে মামা বাড়ি গেল। সকালে গাড়িতে উঠে অনেক রাত পর্যন্ত হু হু করে চললে সেখানে পৌঁছানো যায়। স্থানটির কোনো পরিবর্তন হয়নি। অনেককালের ভাঙা ঘাটওয়ালা পানা ভরা পুকুরটার দক্ষিণে ছোট্ট আম বাগানটির কাছে নীলার দুই মামার বাড়িখানাও পরিবর্তন হয়নি। কেবল মামারা, মামিরা আর মামাতো ভাই বোনেরা এবার যেন কেমন বদলে গেছে। কোথায় সেই মামার বাড়ির আদর, সকলের আনন্দ, গদগদ ভাব, অফুরন্ত উৎসব? এবার তো একবারও কেউ বলল না, এটা খা, ওটা খা।
তার বাবার জন্য কান্নাকাটি শেষ করার পরেও কেউ বলল না, আর একটু কি কাঁদবে নীলা? বাবার জন্য যেমন মাঝে মাঝে একটু একটু কাঁদে, তার উপরে মামার বাড়ির অনাদর অবহেলার জন্য একটু বেশি রকম কান্না। একটু কি কাঁদবে নীলা? কিছুকাল কেটে যাওয়ার পর এই বিষয়ে ভেবে কিছু ঠিক করার প্রয়োজনটাই মিটে গেল। আপনা আপনি যথেষ্ট কাঁদতে হলো নীলাকে। ছেঁড়া ময়লা কাপড় তো নীলা জীবনে কখনো পরেনি, গোবর দিয়ে ঘরও ল্যাপেনি, পানা পুকুরে বাসন মাজেনি, কলসি কাখে জল আনেনি, বিছানা তোলা, মশলা বাটা, রান্না করা নিয়ে সে কখনো দিন কাটায়নি। এমন ভয়ানক খারাপ কথার বকুনিও সে শোনেনি কখনো। হায়, একটু ভালো জিনিস পর্যন্ত সে খেতে পায় না। এমনই নাকি তার শারীরিক পুষ্টি হয়েছে যে কোনো ভদ্রলোকের মেয়ের তা হয় না, হওয়া নাকি উচিত নয়। কিন্তু তারই না হয় অভদ্র রকম দেহের পুষ্টি হয়েছে। তার ভাই বোনরা, তারা তো রোগা। মামাতো ভাই বোনদের সঙ্গে ওরাও একটু দুধ পায় না কেন? পিঠে পায়েসের ভাগটা ওদের এত কম হয় কেন? এমন ভিখারি ছেলের মতো বেশ ধরে তারা স্কুলে যায় কেন? মামাদের জন্য ভাইরা যে তার দুবেলা খেতে পাচ্ছে, স্কুলে পড়তে পাচ্ছে, এটা নীলার খেয়াল থাকে না। মামাতো ভাই বোনদের সঙ্গে নিজের ভাই বোনদের আহার বিহারের স্বাভাবিক পার্থক্যটা তাকে কেবলই কাঁদিয়ে বেড়ায়। বড় মামি একদিন বললেন, বড় ছিচকাদুনি মেয়ে তোমার ঠাকুরজি। মেঝো মামি বলেন, আদর দিয়ে দিয়ে মেয়েটির মাথা খেয়েছে একেবারে। নীলার মা বলেন, দাও না, দাও না দিদি, তোমরা ওর একটা গতি করে দাও না, মেয়ে যে দিন দিন কেমন তোর হয়ে যাচ্ছে গো। পাত্র খোঁজা হতে থাকে, আর এদিকে নীলাও ভাবতে থাকে বিবাহ হয়ে গেলে সে আবার শহরে সেই বাড়ির মতো একটা বাড়িতে গিয়ে থাকতে পারবে, সকলের আদর যত্ন জুটবে। অবসর সময়ে বলাইদের মতো কোনো প্রতিবেশী তিনতলার ছাদে উঠে চারিদিকে বাড়ির সমুদ্র দেখতে পাবে, বলাইদের মতো কারোর কাছে সমুদ্রের গল্প শুনবে সে। ইতিমধ্যে ম্যালেরিয়ায় ভুগে নীলার একটি ভাই মারা গেল। নীলার মা কি এক অজানা অসুখে ভুগতে ভুগতে শয্যা নিলেন। তার বড় মামার মেঝো মেয়ে সন্তান প্রসব করতে বাপের বাড়ি এসে একখানা চিঠির আঘাতেই বিধবা হয়ে গেলেন। পানা ভরা পুকুরটার অপর দিকে বাড়িতেও একটি মেয়ে সন্তানের জন্ম দিতে বাপের বাড়ি এসেছিল। একদিন রাত ভোর চেঁচিয়ে সে নিজেই মারা গেল। আমবাগানের ওপাশে ৮-১০টা বাড়ি নিয়ে যে পাড়া, সেখানেও ১৫ দিন আগে পিছে দুটো বাড়ি থেকে বিনিয়ে বিনিয়ে শোকের কান্না ভেসে আসতে লাগলো। তারপর একদিন অনাদি নামে সদর হাসপাতালের এক কম্পাউন্ডারের সঙ্গে নীলার বিবাহ হলো। সমস্ত অবস্থা বিবেচনা করে সকলেই এক প্রকার স্বীকারই করে নিল। ধরতে গেলে নীলার বিয়েটা মোটামুটি ভালোই হয়েছে। মেয়ের তুলনায় ছেলের চেহারাটাই যা একটু বেমানান। কচি ডাল ভেঙে শুকিয়ে ফেললে যেমন হয়, কতকটা সেই রকমই শুষ্ক আর শীর্ণ চেহারা অনাদির। ব্রণের দাগ ভরা মুখের চামড়া, কেমন যেন মরা মরা। চোখ দুটি তার নিষ্প্রভ, দাঁতগুলিও খারাপ। এদিকে মামা বাড়ির অনাদর অবহেলা সহ্য করে সাথে বাবা ও ছোট ভাইটির জন্য কেঁদে নীলার চেহারাটা বেশ একটু জমকালোই ছিল, একটু যেন অতিরিক্তই পরিপাট্য ছিল তার নিটোল অঙ্গ প্রত্যঙ্গের গঠন বিন্যাসে। কিছু বলবার নেই, কিছু করবারও নেই, মুখ বুঝে সব মেনে নিতেই হলো নীলাকে। বিশেষ আর এমন কি পরিবর্তন হয়েছে তার জীবনে? বাস করতে হয় শুধু অজানা লোকের মধ্যে, যাদের কথাবার্তা চালচলন নীলা ভালো বুঝতে পারে না। আর রাত্রে শুয়ে থাকতে হয় এক আতপাগলা মানুষের কাছে। আরো বেশি দুর্বোধ্য মনে হয় নীলার।
কোনো কোনো দিন রাতে সংসারের সমস্ত কাজ শেষ করে ছুটি পেয়ে ঘরে আসবা মাত্রই অনাদি দরজায় খিল তুলে দেয়। হাত ধরে ঊর্ধ্বশ্বাসে সে যে কি বলতে আরম্ভ করে নীলা তা ভালো বুঝতে পারে না। কেবল বুঝতে পারে আবেগে আর উত্তেজনায় অনাদি তখন থরথর করে কাঁপছে, তার চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। তার মনে হয় নীলা আসতে যদি আর এক মুহূর্ত দেরি করত সে যেন বুক ফেটে মরেই যেত। কোনোদিন ঘরে এসে আবার দেখতে পায় অনাদির মুখে গভীর বিষাদের ছাপ, স্থিমিত চোখে দৃষ্টি আছে কিনা সন্দেহ। ঘুম আসে না তার। রাত্রি শেষ হয়ে আসলেও যে আজ তার ঘুম আসবে না নীলা তা জানে। কি বলবার আছে, কি করবারই বা আছে? হয় দাঁতে ব্যথা, নয়তো মাথা ধরা, নয় জ্বর ভাব, অথবা অন্য কিছু অনাদিকে প্রায়ই রাত জাগায়। অন্যদিন সে রাত জাগে নীলার জন্য। সুযোগ পেলে নীলা চুপি চুপি নিঃশব্দে কাঁদে। সজ্ঞানে মনের মতো স্বামী লাভের তপস্যা সে কখনো করেনি। কিরকম স্বামী পেলে যে সুখী হবে কোনোদিন এই কল্পনাও তার মনে আসেনি। সুতরাং আশা ভঙ্গের বেদনা তার নেই। আশাই যে করেনি তার আবার আশা ভঙ্গ কিসের? অনাদি সোহাগেই সোহাগ পাওয়ার স্বাদ মিটিয়ে নিজেকে সে কৃতার্থ মনে করতে পারত। উত্তেজনা আর অবসাদের নাগরদোলায় ক্রমাগত স্বর্গ ও নরকের ওঠানামা করার যে চিরন্তন প্রথা আছে জীবনযাপনের, তার মধ্যে নরকে নামাকে তুচ্ছ আর বাতিল করে সেও সকলের মতো বিশ্বাস করলে পারত যে স্বর্গই সত্য, বাকি সব নিছক দুঃস্বপ্ন। কিন্তু স্বামী তো মেয়েদের সব নয়। গত জীবনের এক বড় রকম প্রত্যাবর্তন নীলা আশা করেছিল, যে প্রত্যাবর্তনের সাথে মিশেছিল শহরে গিয়ে তাদের আগেকার বাড়িতে থাকা। সকলের নাই বা হলো, অন্তত একজনের কাছে সেরকম আদর যত্ন পাওয়া। অবসর সময় বলাইদের মতো কোনো প্রতিবেশী তিনতলার বাড়ির ছাদে উঠে চারিদিকে বাড়ির সমুদ্র দেখা, আর বলাইদের মতো কারো মুখে আসল সমুদ্রের গল্প শোনার মোটামুটি একটা মিল আছে। এখানে তাকে কেউ দয়া করে আশ্রয় দেয়নি। এখানে থাকবার যে তার স্বাভাবিক অধিকার আছে এটা সকলেই যেমন সহজভাবে মেনে নিয়েছে, সে নিজেও আপনা আপনি তা অনুভব করতে পারে। মামাবাড়ির চেয়ে এখানকার অজানা অচেনা নরনারীর মধ্যে ঘোমটা দেওয়া বধূ জীবন যাপন করতে এসে নীলা তাই কিছুটা স্বস্তিই পেয়েছে। তবুও একটা অকথ্য হতাশার তীব্র ঝাঁঝালো স্বাদ সে প্রথম অনুভব করেছে এখানে। গুমড়ে গুমড়ে এই কথাটাই দিবারাত্র মনের মধ্যে পাক খেয়ে বেড়াচ্ছে যে সব তার শেষ হয়ে গেছে, কিছুই আর তার করার নেই, বলার নেই, পাওয়ার নেই, দেওয়ারও নেই। সানাই বাজিয়ে একদিনই তার জীবনের স্বাদ, আহ্লাদ, সুখ, দুঃখ, আশা, আনন্দের সব জের মিটিয়ে দেওয়া হয়েছে। এমা, কাঁদছ নাকি? কি হয়েছে? কই, কাঁদিনি তো। কাঁদতে কাঁদতে নীলা বলে চলে যে সে কাঁদেনি। জানুক কে অনাদি, কি বা এসে যায়, কাদা আর না কাদা সবই সমান নীলার কাছে। নীলার কান্নার মৃত সঞ্জীবনী যেন হঠাৎ মৃতপ্রায় দেহে মনে জীবন এনে দিয়েছে। এমনভাবেই অনাদি তাকে আদর করে। ব্যাকুল হয়ে জানতে চায় কেন কাঁদছে নীলা, কি হয়েছে নীলার। এখানে কি কেউ গালমন্দ করেছে তাকে, নাকি মা বোনের জন্য মন কেমন করছে, নাকি অনাদি নিজে না জেনেই মনে কষ্ট দিয়েছে তার। একবার একবার শুধু মুখ ফুটে বলুক নীলা, এক্ষুনি অনাদি তার প্রতিকারের ব্যবস্থা করবে। কিন্তু কি বলবে নীলা? বলার আছেই বাকি। সে কি নিজেই জানে যে সে কেন কাঁদছে? আগে প্রত্যেকবার কান্নার কারণ জানা থাকতো,
কোনো কান্না বকুনির, কোনো কান্না অভিমানের, কোনো কান্না শোকের, আর কোনো কান্না সমুদ্র দেখার স্বাদের মতো জোরালো অপূর্ণ স্বাদের। আজকাল যেন সব একাকার হয়ে গেছে। কান্নার সমস্ত প্রেরণাগুলো যেন দল বেঁধে চোখের উৎস খুলে দিয়েছে। সেদিন অনাদি ভাবে কান্নার কারণ অবশ্যই কিছু আছে, নীলা হয়তো মুখ ফুটে বলতে পারে না। পরদিন আবার তাকে কাঁদতে দেখে সে রীতিমতো ভড়কে যায়। কান্নার কারণটা তবে নিশ্চয়ই গুরুতর কিছু। আরো বেশি আগ্রহের সঙ্গে সে কারণ আবিষ্কারের চেষ্টা করে, এবং কিছুই জানতে না পেরে সেদিন তার একটু অভিমানী হয়। তারপরে দুদিন নীলা কাঁদে কিনা সে জানে না। দাঁতের ব্যথা আর মাথা যন্ত্রণায় বিব্রত থাকায় অনাদি টের পায় না। পরদিন আবার নীলার কান্না শুরু হলে রাগ করেই অনাদি বলে, কি হয়েছে কি? হ্যাঁ, যদি নাই বলবে বারান্দায় গিয়ে কাঁদো তো, আমায় জ্বালিও না বাপু। এতক্ষণ কান্নার কোনো প্রত্যক্ষ কারণ ছিল না। এবার স্বামীর কড়া ধমক খেয়ে নীলা অনায়াসে আরো আকুল হয়ে কাঁদতে থাকলো। কিন্তু ধমক খাওয়া মাত্রই নীলার কান্না একেবারে থেমে গেল। দাঁতে ব্যথা করছে তোমার? অনাদি বলল। না। মাথা যন্ত্রণা হচ্ছে? না। তবে? নীলা যেন অবাক হয়। দাঁত ব্যথাও করছে না, মাথা যন্ত্রণাও নেই, কান্নার জন্য তবে তাকে ধমক দেওয়া হচ্ছে কেন? আর বারান্দায় গিয়েই বা কাঁদতে বলা কেন? দাঁতের ব্যথা বা মাথা যন্ত্রণা না থাকলে তো তার এই নিঃশব্দ কান্নায় অনাদির কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে কেন? তারপর ধমক দিয়ে নীলার কান্না কয়েকবার বন্ধ করানো গেল বটে, কিন্তু কিছুদিন পরে ধমকেও আর কাজ দিল না। মাঝে মাঝে তুচ্ছ উপলক্ষে, আবার মাঝে মাঝে কোনো উপলক্ষ ছাড়াই নীলা কাঁদতে লাগলো। মনে হলো তার একটা উদ্ভট দুর্নিবার পিপাসা আছে। তার সেই নাকের জল আর চোখের জলের স্রোত অনেকক্ষণ ধরে অবিরাম পান না করলে তার যেন পিপাসা মেটে না। তারপর ক্রমে ক্রমে অনাদি টের পেতে থাকে বউয়ের তার কান্নার কোনো কারণ নেই, বউটাই তার ছিচকাতুনে, কান্নাটা তার স্বভাব মাত্র। অনাদির মাও এই কথায় সায় দিয়ে বলেন, শোন বাবু, একদিন বলিনি তোকে, কি জানি হয়তো ভেবে বসবি আমরাই বোধহয় যন্ত্রণা দিয়ে বউকে কাঁদাই, তোর কাছে বানিয়ে বানিয়ে মিচে কথা বলছি। হ্যাঁ, বড্ড ছিচকাদুনে বউ তোর। একটু কিছু হলো কি না হলো একেবারে কেঁদে ভাসিয়ে দিলে। আগে ভাবতাম বউ বুঝি অভিমানী, এখন তো দেখছি তা নয় বাপু। হ্যাঁ, এ যে ব্যারাম, আমাদের কিছু বলতে কইতে হয় না গো, নিজে নিজেই কাঁদতে থাকে। এই যে ও বেলা ওই বাড়ির কানুর মা মহাপ্রসাদ দিতে এলে, বসিয়ে দুটো কথা কইছি, বউ কাছে দাঁড়িয়ে শুনছে। বলা নেই কওয়া নেই, ভেউ ভেউ করেছে কি কান্না বউয়ের। সমুদ্র চান করার গল্প থামিয়ে কানুর মা তো বনে গেল। হ্যাঁ, যাওয়ার সময় চুপি চুপি আমায় আবার বলে গেল বউকে মাদুলি তাবিজ করাতে। শোন বাপু, এসব লক্ষণ কিন্তু ভালো নয় কো। হ্যাঁ। অনাদির মা কান পেতে শোনে। দরজার আড়াল থেকে অস্ফুটে একটা শব্দ আসছে। ওই শোন, শুনলি তো? বাইরে গিয়ে অনাদি দেখতে পায় দরজার কাছে বারান্দায় দেওয়াল ঘেঁষে বসে নীলা বাটিতে তরকারি করছে। একটা আঙুল কেটে গিয়ে টপ টপ করে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে তার, আর চোখ দিয়ে কাল বেয়ে ঝরে পড়ছে জল। মাঝে মাঝে জিভের আয়ত্তের মধ্যে যতটুকু চোখের জল এসে পড়ে সেটুকু জিভ দিয়ে চেটে ফেলছে নীলা। নমস্কার, আমি শুভদীপ এবং আপনারা শুনছেন এবং শুভদীপ। এখানে আমি গল্প বলে থাকি। আজকে আমাদের নিবেদন ছিল লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সমুদ্রের স্বাদ। এমনই বিভিন্ন কালজয়ী গল্প নিয়েই আমরা নিয়মিত আসতে থাকবো আপনাদের কাছে।
তাই পরের গল্প পর্যন্ত একটু অপেক্ষা। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই আবার শোনা হচ্ছে, শুধুমাত্র এবং শুভদ্বীপে।